এবার কথা বলবো আঙ্গিকের বৈচিত্র্য ও ছন্দের প্রয়োগ নিয়ে। সাহিত্যের যে কোনো শাখার মতো কবিতায়ও অর্থবোধক শব্দ গঠন করা প্রয়োজন। আমরা জানি একটি বাক্য শুদ্ধ হতে হলে কয়েকটি শর্ত প্রয়োজন: আসক্তি, যোগ্যতা এবং বাক্যের গঠন প্রক্রিয়ার যে সমস্যাগুলো সেই বিষয়গুলো থেকে থাকে। যোগ্যতা, আসক্তি এবং সম্ভবপরতার বিষয়গুলো আমাদের পর্যবেক্ষণ করতে হয়। শুদ্ধ বানান, অর্থপূর্ণ বাক্য গঠন ও স্তবক বিন্যাসের ফলে কিন্তু একটি পাঠযোগ্য কবিতা হতে পারে। একই সঙ্গে সেই কবিতায় যথাযথ ছন্দের প্রয়োগ প্রয়োজন। এখন যেটা দেখা যায় যে ছন্দহীন বাক্যযুক্ত রচনা কাব্যিক আপনি বলতে পারেন, কিন্তু এটা কবিতা হয়ে ওঠে না। কাব্যিক রচনা আর কবিতার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা কেমন আমরা যদি তুলনা করি, এই পার্থক্যটা হচ্ছে এরকম যে একজন ব্যক্তির সাথে ব্যক্তির ছবির যে পার্থক্য, সেই রকমের পার্থক্য হচ্ছে কাব্যিক ভাষা আর কবিতার মধ্যে। একটি ছবি কোনো একজন ব্যক্তির পরিচয় হতে পারে, কিন্তু ওই ছবি দিয়ে ব্যক্তির মানবিক, পারিবারিক, সামাজিক কিংবা রাষ্ট্রীয় প্রয়োজন মেটানো যায় না। সঙ্গত কারণেই ব্যক্তির পারিবারিক, সামাজিক এবং মানবিক রাষ্ট্রীয় প্রয়োজন পূরণার্থে শ্বশুরের উপস্থিতি প্রয়োজন রয়েছে সেই ব্যক্তির। তেমনি কবিতাকেও কবিতাই হতে হবে। কোনো রচনাকে কাব্যিক করে তুললে তা কবিতা হয়ে যাবে এমনটা হতে পারে না। আমরা জানি প্রাচীনকালে আপনি দেখবেন যে প্রত্যেক সভায় কিন্তু রাজকবি ছিল, বিভিন্ন রাজ্যের রাজ্যসভায় রাজকবি ছিল এবং মনে করা হতো কবিরা হচ্ছে সর্বশাস্ত্রে জ্ঞানী। সর্বশাস্ত্র যিনি জানতেন তাকেই কবি খেতাব দেওয়া হতো এবং কবিকে এবং পণ্ডিতকে অভিন্ন অর্থে সমাজ গ্রহণ করত। রাজারাও কবিদের সমীহ করতেন এবং সমাদর করতেন। এর কারণ কি? এর কারণ একটাই যে কবিরা সর্ববিষয়ে প্রাজ্ঞ ছিলেন। কবিকে মনে রাখতে হবে যে হৃদয়বৃত্তির প্রাবল্যর দেখা দিলে বুঝতে হবে লোকটা কবিতা নিতে আসেনি। হৃদয়বৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, অর্থাৎ বুদ্ধিবৃত্তির চেয়ে যদি হৃদয়বৃত্তির চেয়ে যদি দেখা যায় যে ভালো লাগার চেয়ে বুদ্ধিবৃত্তির প্রাবল্য যদি দেখা যায়, তাহলে দেখা যাবে লোকটা আসলে কবিতা লেখেননি, জ্ঞান চর্চা করেছেন, অথবা সমাজ সেবা করতে আসেননি, সমাজের নেতা হয়ে এসেছেন। আঙ্গিকের পরীক্ষা নিরীক্ষায় কবির শক্তির পরিচয় মেলে, কিন্তু যত বড় শক্তিমানই কবি হন, তার কবিতায় তিনি যতই নিরীক্ষার প্রমাণ রাখেন, কিন্তু পূর্ববর্তী অগ্রজদের অনুসরণ করে দেখানো পথে হেঁটে যদি তিনি নিজের পথ না তৈরি করতে পারেন, তাহলে তার সেই নিজস্ব কাব্য ভাষা হবে উল্লম্ফনে ভরা এবং বিরক্তি উৎপাদনের কারণ, যা পাঠককে কোনোভাবে আকর্ষণ করতে পারবে না। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে অতীতের অগ্রজদের দেখানো পথে হেঁটে নিজের পথ তৈরি করতে হবে এবং স্বতন্ত্র প্রান্তর তৈরি করার পর সেই পথেই সীমাবদ্ধ থাকবে আমাদের বাস্তবতা, অর্থাৎ কবিতার বাস্তবতা। কবিকে মনে রাখতে হবে নিয়মের ভেতরে থেকেই নিয়মের বন্ধনকে ছিন্ন করতে হয়। নিয়ম না জেনে কোনো নিয়মকে ভাঙার কোনো কৃতিত্ব নেই, এবং তাতে ম্যাসাকার বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই রয়েছে। এখন প্রশ্ন হতে পারে, কবি জানেন যে অচেনা জগতের নিয়ম না জানলেও সে নিয়ম ভাঙা সম্ভব নয়, কিন্তু তারপরেও কেন অচেনা জগতের নিয়ম ভেঙে, অর্থাৎ ছন্দ না জেনে ছন্দ ভেঙেছেন বলে দাবি করে গদ্য ছন্দে কবিতা কেন তিনি লেখেন? কারণ নিয়মকে আত্মস্থ করে নিয়মের ব্যত্যয় ঘটানো সম্ভব, বর্তমান তরুণ কবিদের পক্ষে তা অনুধাবন করা সম্ভব নয়। আরও একটা মজার বিষয় যে আপনি যদি এগুলো না জেনে কবিতা লিখতে আসেন তখন কি হবে? আপনি দেখবেন সমিল পংক্তির ভেতরেও গদ্যের চাল দেয়া আপনার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে, আবার অমিল পংক্তির ভেতরেও আপনি 3 ছন্দের কোনো ধরনের চাল বা সুর ধরে রাখতে পারছেন না। এই জন্য আপনাকে জানতে হবে আসলে পংক্তির ভেতর পর্বগুলোকে কিভাবে বিন্যাস হয়। যদি স্বরবৃত্ত হয় তাহলে কিভাবে পর্ব হয়, 4 মাত্রার পর্ব, 4 4 4 2। যদি অক্ষরবৃত্ত হয় তাহলে 8 4 6 8 6 4 8 8 6 4, অথবা যদি মাত্রাবৃত্ত হয় তাহলে পূর্ণ পর্ব বিন্যাসটা কিভাবে হতে পারে 7 5 অথবা 7 6
4-2 অথবা 7-6-4-1 এভাবে হতে পারে। তো এই যে বিষয়গুলো আপনি যখন জানবেন না, তখন যে সমস্যাটা দেখা যাবে যে আপনি পর্বগুলোর মধ্যে যে সাম্য বা বন্ধন রয়েছে তা পরিপালন করতে পারবেন না এবং আপনি নিমগ্ন কবি হতে পারবেন না, আপনি ভুল করে যাবেন। আরও একটি মজার বিষয় যে এখন অনেকে হয়তো বলতে পারেন যে আপনি যেভাবে ছন্দের কথা পরিপালন করতে বলছেন, এতে করে হচ্ছে আঙ্গিকের বা কঠোর নিয়মের আমার দাসত্ব করতে হবে অথবা ছন্দের তো দাসত্ব করতে হবে। এই বিষয়টা আমরা কিভাবে মূল্যায়ন করব আপনি যদি একটু বলেন। সেক্ষেত্রে আমার যে উত্তর হবে সেটা হচ্ছে যে আঙ্গিকের কঠোর নিয়ম বা ছন্দের দাসত্ব আপনাকে করতে হবে এমন কোনো বাস্তবতার কথা আমি বলছি না। কবি আঙ্গিকের বৈচিত্র্য সৃষ্টি করবেন, কবি ছন্দ ভাঙবেন, তবে ছন্দ জেনে ভাঙবেন। গুরু গম্ভীর বক্তব্যের জন্য তিনি যদি স্বরবৃত্ত ছন্দের হালকা চাল দেন, অন্তমিল দেন, তখন সেটা কিন্তু হালকা হয়ে পড়বে এবং হাস্যকর বিষয়ে পরিণত হবে। আবার লঘু বিষয় তিনি যদি অক্ষরবৃত্ত নিয়ে আসেন, অসমপার্বিক অমিল পংক্তি যোগ করে লিখেন, তাহলে তা কিন্তু একই পরিণতি বয়ে নিয়ে আসবে। এজন্য কবিকে জানতে হবে কবিতার নিয়ম কানুন, জানতে হবে ছন্দ, আঙ্গিকের আন্তঃসম্পর্কটা কি। একথা আমার সাথে মনে হয় সবাই একমত হবে যে অধিকাংশ মানুষই জানে যে যে কোনো সমাজে যারা প্রচলিত আইন কানুন মানেন না তারা অপরাধী হিসেবে চিহ্নিত হন। তাদের অপরাধের ধরন বুঝে তাদের শাস্তি দেওয়া হয়। কখনো কখনো আপনি দেখবেন যে শাস্তি দিতে না পারলে তাদের প্রতি সমাজের সভ্য শ্রেণীর এক ধরনের ঘৃণার প্রকাশ থাকে। তেমনি শিল্প সাহিত্যে যারা দাবি করেন যে শিল্প সাহিত্য চর্চা করেন, তারা কোনো নিয়ম মানবেন না, তারা এই রাষ্ট্রীয় ভঙ্গকারী উগ্রবাদী সন্ত্রাসীদেরই কিন্তু শ্রেণীভুক্ত আমার কাছে মনে হয়। তাদের সঙ্গে আপনি উগ্রপন্থীদের মিল দেখবেন এবং উভয় শ্রেণী সমাজের ঘৃণার পাত্র। এজন্য আমি যেটা বলি, যেটা আমার যেটা মনে হয় যে কবিকে ঠিক করতে হবে কোন বিষয়কে তিনি কিভাবে উপস্থাপন করবেন, ছন্দ ও আঙ্গিকের সঙ্গে বিষয়বস্তুকে কিভাবে নির্বাচন করবেন, এর সঙ্গে আবেগ এবং বুদ্ধিমত্তার সম্পর্ক কি হবে, তিনি তার সুচিন্তিত মতামত অনুযায়ী সেইভাবে পর্ববিন্যাস বা ছন্দের প্রয়োগ করবেন। কবিতাকে যদি আপনার কবিতা করে তুলতে হয়, কবিকে মনে রাখতে হবে বুদ্ধিবৃত্তির চেয়ে হৃদয়বৃত্তি বেশি হতে হবে এবং হৃদয়বৃত্তি হতে হবে সুস্থ মস্তিষ্কের ব্যবহার সহকারে, নতুবা লোকজন আপনাকে পাগল ভাববে। যিনি বুদ্ধির ধারকে অস্বীকার করে চিন্তার প্রখরতাকে উপেক্ষা করে কেবল হৃদয়বৃত্তির নামে প্রলাপ আওড়াতে চান, আমি তুমি মধ্যে সীমাবদ্ধতা থাকতে চান প্রেমের মাঝে, আর যাই হোক তিনি কিন্তু কবিতা লিখতে পারবেন না এবং তিনি প্রকৃত কবি হতে পারবেন না। কেন? এর উত্তর হচ্ছে যারা আবেগ প্রজ্ঞার শাসন দ্বারা নিয়ন্ত্রিত নয়, বুদ্ধি দ্বারা মনকে প্রবোধ দিতে পারেন না এবং আবেগকে সংহত করতে পারেন না, তারা প্রকৃত কবি নয়। এটা মনে রাখা জরুরি যে কবিতা শেষ পর্যন্ত কবিতাই। কবিতা কোনোভাবে জ্ঞান প্রচারের যন্ত্র নয়, আবার সংসারের 8-10টা প্রয়োজনীয় বস্তুর মতো খুব দরকারি কিছুও নয়। আবার অদৃশ্য মুক্ত বাতাস যেমন সরাসরি উপকারের প্রমাণ দিতে পারে না, কবিতা কিন্তু অনেকটা সেরকম আপনি বলতে পারেন। সবই অপ্রত্যক্ষ। এই অপ্রত্যক্ষ দিক পরিষ্কার হয়ে উঠবে তখনই যখন আমি আবার বলছি, এই অপ্রত্যক্ষ দিক তখনই প্রত্যক্ষ হয়ে উঠবে যখন ছন্দ বৈচিত্র্য, আঙ্গিকের বৈচিত্র্য পাঠকের হৃদয়কে আলোড়িত করবে সঠিক চিত্রকল্প এবং শব্দ ব্যবহারের মাধ্যমে। এর ব্যত্যয় হলে রুচির ব্যত্যয় হবে এবং হাস্যকর প্রপঞ্চ তৈরি করবেন তরুণ কবিরা।